একবার কল্পনা করুন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মাঠে নামছে এমন একটি দল যেখানে একই জার্সিতে খেলছেন বিরাট কোহলি, বাবর আজম আর সাকিব আল হাসান। গ্যালারিতে উড়ছে একটাই পতাকা, আর কোটি কোটি মানুষের উল্লাসে কেঁপে উঠছে স্টেডিয়াম। মাঠের বাইরের দৃশ্যটাও ঠিক ততটাই অবিশ্বাস্য। আপনি অমৃতসর থেকে লাহোর যাচ্ছেন মাত্র 1 ঘন্টা ড্রাইভে, কোনো ভিসা বা পাসপোর্ট ছাড়াই। নুসরাত ফতে আলী খানের সুরে মিশে যাচ্ছে লতা মঙ্গেশকরের কণ্ঠ, আর মুম্বাই, ঢাকা ও লাহোরের স্টুডিও এক হয়ে তৈরি করছে বিশ্বজয়ী সিনেমা। আজ যে তিনটি দেশ একে অপরের বিরুদ্ধে সীমান্ত পাহারা আর সামরিক প্রস্তুতির জন্য বছরে প্রায় $160 বিলিয়ন অর্থাৎ প্রায় 16 লক্ষ কোটি টাকা ব্যয় করছে, সেই বিপুল অর্থ সংঘাতের বদলে শিক্ষা, প্রযুক্তি আর উন্নয়নে বিনিয়োগ হচ্ছে। শুনতে অবাস্তব মনে হলেও 1947 সালের সেই বিভাজন না হলে আজ এই দৃশ্যগুলো বাস্তব জীবনেই দেখা যেতে পারত। 1947 সাল, এই একটা বছর শুধু একটা ক্যালেন্ডারের পাতা নয়, দক্ষিণ এশিয়ার ইতিহাসে এটা এক গভীর ক্ষতের নাম। এই এক বছরে জন্ম নেয় দুটি দেশ, ভারত ও পাকিস্তান, আর একই সঙ্গে জন্ম নেয় ইতিহাসের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়গুলোর একটি। প্রায় 1.5 কোটির বেশি মানুষ ঘরছাড়া হয়, 10 লাখের কাছাকাছি মানুষ প্রাণ হারায় শুধু একটি সীমারেখার কারণে। কিন্তু প্রশ্নটা হলো, এই বিভাজন কি সত্যিই অবসম্ভাবী ছিল? আজ আমরা কোনো রাজনৈতিক বিতর্কে যাব না, বরং তথ্যের ভিত্তিতে বিশ্লেষণ করব। যদি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ আজ একটি ফেডারেল, বহুধর্মীয়, বহু ভাষার দেশ হতো, তবে সামরিক শক্তি, অর্থনীতি এবং খেলাধুলা থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতিতে আমরা কতটা শক্তিশালী হতাম। এটি কেবল একটি কাল্পনিক গল্প নয়, এটি 180 কোটি মানুষের এক অপরাজেয় শক্তির সম্ভাবনা। ভারত ও পাকিস্তান একই দেশ হিসেবে টিকে থাকতে পারত যদি স্বাধীনতার মুহূর্তে বিভাজনের বদলে একটি বাস্তবসম্মত ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করা হতো। 1946 সালের ক্যাবিনেট মিশন প্ল্যানে এর ভিত্তি তৈরি হয়েছিল, যেখানে বলা হয়েছিল ভারত এক থাকবে, কিন্তু প্রদেশগুলো পাবে ব্যাপক স্বায়ত্তশাসন এবং কেন্দ্রের ক্ষমতা সীমিত থাকবে কেবল প্রতিরক্ষা, পররাষ্ট্রনীতি ও যোগাযোগ ব্যবস্থায়। এই ব্যবস্থায় মুসলিম প্রধান এলাকাগুলোর মনে আর কোনো ভয় থাকত না। দেশ ভাগ না করেই তারা নিজেদের ধর্ম, সংস্কৃতি আর রাজনীতিতে পূর্ণ অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে পারত। প্রাদেশিক আইনসভা, আলাদা রাজস্ব ব্যবস্থা ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে ক্ষমতা তৃণমূল পর্যায়ে পৌঁছত। ফলে ধর্ম নয়, শাসন ব্যবস্থাই হতো রাজনৈতিক আস্থার মূল ভিত্তি। এই ঐক্য বাস্তবে রূপ নেয়নি মূলত রাজনৈতিক অনাস্থা, ক্ষমতার ভয় এবং সময়ের চাপে নেওয়া সিদ্ধান্তের কারণে। কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে পারস্পরিক অবিশ্বাস এতটাই গভীর হয়ে উঠেছিল যে ফেডারেল কাঠামোর আশ্বাসও মুসলিম লীগের কাছে নিরাপদ মনে হয়নি। জিন্নাহ আশঙ্কা করেছিলেন সংখ্যাগরিষ্ঠ শাসনে মুসলমানরা রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়বে। এর ওপর ব্রিটিশ শাসকরা দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিল, ফলে দীর্ঘমেয়াদী সমঝোতার সুযোগ তৈরি হয়নি। দাঙ্গা ও সাম্প্রদায়িক সহিংসতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে, যেখানে শান্তিপূর্ণ সহাবস্থানের যুক্তি, আবেগ ও ভয়ের কাছে হার মেনে যায়। শেষ পর্যন্ত বিভাজনকে দ্রুত ও সহজ সমাধান হিসেবে বেছে নেওয়া হয়, যদিও সেটি হয়ে ওঠে সবচেয়ে ব্যয়বহুল সিদ্ধান্ত। যদি অখণ্ড ভারত আজ বাস্তব হতো, তবে ভূরাজনৈতিক শক্তির বিচারে এই রাষ্ট্র অনায়াসেই যুক্তরাষ্ট্র ও চীনের কাতারে দাঁড়িয়ে যেত। প্রায় ৪৫ লাখ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে এটি হতো বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ, যা ইউরোপের প্রায় অর্ধেকের সমান। জনসংখ্যায় 180 কোটির বেশি মানুষ নিয়ে অখণ্ড ভারত চীনকেও ছাড়িয়ে যেত, যেখানে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা মাত্র 33 কোটির মতো। বর্তমানে বিশ্বের প্রায় 60% সামুদ্রিক বাণিজ্য ভারত মহাসাগরের পথ ব্যবহার করে। মার্কিন নৌবাহিনী যে রুটের নিরাপত্তা আজ নিশ্চিত করে, অখণ্ড ভারতের সম্মিলিত নৌবাহিনী চাইলে এই ভূমিকাই পালন করতে পারত। এই শক্তি নিয়ে দেশটি শুধু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যই হতো না, বরং যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সঙ্গে বসে বৈশ্বিক রাজনীতির নিয়ম লেখার জায়গায় পৌঁছে যেত। যদি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এক থাকত, তবে অর্থনীতির মানচিত্রে এটি হতো এক গ্লোবাল সুপার পাওয়ার। বর্তমানে এই তিন দেশের সম্মিলিত জিডিপি প্রায় $4.5 ট্রিলিয়ন কাছাকাছি, যা একে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত করত। বর্তমানে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সম্মিলিতভাবে বছরে প্রায় $160 বিলিয়ন বা ১৯ লক্ষ কোটি টাকার বেশি খরচ করে শুধু নিজেদের সীমানা রক্ষা আর সামরিক আধুনিকায়নে,
যদি এই তিন দেশ এক থাকত তবে প্রতিরক্ষা বাজেটের অন্তত 40% সাশ্রয় করা সম্ভব হতো। এই বেঁচে যাওয়া 64 বিলিয়ন ডলার দিয়ে প্রতি বছর অন্তত 10টি পদ্মা সেতু কিংবা 15টি দিল্লি মেট্রোর মতো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করা যেত কোনো বিদেশি ঋণ ছাড়াই। দেশভাগ না হলে দক্ষিণ এশিয়ার ভেতরে আন্তঃবাণিজ্যের পরিমাণ বছরে 200 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেত, যার ফলে প্রতিটি সাধারণ মানুষের মাথাপিছু আয় আজ বর্তমানের চেয়ে অন্তত 3 গুণ বেশি হতে পারত। ভারত, পাকিস্তান ও বাংলাদেশ বর্তমানে প্রতিরক্ষা খাতে সম্মিলিতভাবে যে বিপুল অর্থ ব্যয় করে তার মাত্র 25% সাশ্রয় করলেই বদলে যেত এই অঞ্চলের পুরো মানচিত্র। এই সাশ্রয়কৃত অর্থ দিয়ে প্রতি বছর অন্তত 50টি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় এবং 5,000 কারিগরি শিক্ষাকেন্দ্র গড়ে তোলা সম্ভব হতো, যা আগামী 20 বছরের মধ্যে আমাদের নিশ্চিত করত 100% সাক্ষরতা। প্রতিটি গ্রামে পৌঁছে যেত অত্যাধুনিক হেলথ ক্লিনিক, ফলে দিল্লি বা চেন্নাইয়ের বিশ্বমানের চিকিৎসা সেবা থাকত করাচি বা ঢাকার সাধারণ মানুষের হাতের নাগালে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বছরে প্রায় 300 মিলিয়ন টন বাড়তি খাদ্যশস্য উৎপাদিত হতো, যা আমাদের দক্ষিণ এশিয়াকে পরিণত করত পুরো বিশ্বের প্রধান শস্য ভাণ্ডারে। এমনকি ভূরাজনীতির মারপ্যাচে আটকে থাকা আইপিআই গ্যাস পাইপলাইন, যেখানে ইরান থেকে পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত গ্যাস পাইপলাইন হওয়ার কথা ছিল, তা আজ বাস্তবে রূপ নিত। এর ফলে আমাদের জ্বালানি খরচ এক ধাক্কায় 30-40% কমে আসত। সস্তা বিদ্যুৎ আর জ্বালানির শক্তিতে ঢাকা, লাহোর আর মুম্বাইয়ের কারখানাগুলো যখন পূর্ণ দমে চলত, তখন আমাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারের চীনের একাধিপত্যকেও চ্যালেঞ্জ জানাতে পারত। সামরিক দিক থেকে এই সম্মিলিত বাহিনীর কাছে থাকত প্রায় 25 লাখের বেশি সক্রিয় সেনা সদস্য এবং 350টিরও বেশি পারমাণবিক অস্ত্র, যা একে বিশ্বের বৃহত্তম এবং শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করত। কোনো বিদেশি শক্তির পক্ষে এই অঞ্চলের ভূরাজনীতিতে হস্তক্ষেপ করা অসম্ভব হয়ে পড়ত। অখণ্ড ভারতের এই বিশাল ভূখণ্ডে কোনো কাঁটাতারের বেড়া থাকত না সীমান্তে বিএসএফ বা রেঞ্জার্সের কড়া পাহারা। আমাদের কানেক্ট করত 2500 কিলোমিটার দীর্ঘ ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যা কোনো বর্ডার ছাড়াই চট্টগ্রাম থেকে শুরু হয়ে কাবুল পর্যন্ত চলে যেত। ভারতের তাজমহল, পাকিস্তানের মহেঞ্জোদারো আর বাংলাদেশের সুন্দরবন সবই হতো একটি একক ট্যুরিস্ট প্যাকেজ। বর্তমানে সারা বিশ্বে পর্যটন খাতের বাজার প্রায় 11 ট্রিলিয়ন ডলারের, যার খুব সামান্য অংশই আমরা পাই। কিন্তু অখণ্ড ভারতে পর্যটন খাতের আয় অনায়াসেই বছরে 50-60 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারত। যদি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ একটি দেশ হিসেবে থাকত, তবে ক্রিকেট বিশ্বে আমাদের আধিপত্য হতো অকল্পনীয়। ভাবুন তো এমন একটি ড্রিম 11-এর কথা, যেখানে রোহিত শর্মা আর বাবর আজম ইনিংস ওপেন করছেন আর 3 নম্বরে ব্যাট করতে নামছেন রান মেশিন বিরাট কোহলি। মিডল অর্ডারে যখন ঋষভ পন্থের সাথে জুটি বাঁধবেন অভিজ্ঞ সাকিব আল হাসান, তখন বিশ্বের যে কোনো বোলিং অ্যাটাক তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বোলিং আক্রমণে একদিকে জাসপ্রীত বুমরার নিখুঁত ইয়র্কার, অন্যদিকে শাহিন শাহ আফ্রিদির বিষাক্ত ইনসুইং, আর মাঝের ওভারগুলোতে মোস্তাফিজুর রহমানের কাটারে যখন ব্যাটাররা দিশেহারা হতো, তখন প্রতিপক্ষ দলগুলোর কাছে ম্যাচ জেতা তো দূরের কথা, পুরো 20-50 ওভার টিকে থাকাই কঠিন হয়ে পড়ত। আজ আমরা বলিউড, ললিউড আর ঢাকাই সিনেমাকে আলাদা দেখি, কিন্তু অখণ্ড ভারতে এটা হতো বিশ্বের একক বৃহত্তম বিনোদন সাম্রাজ্য। মুম্বাইয়ের বড় ক্যানভাস, লাহোরের শৈল্পিক মেকিং আর ঢাকার জীবনমুখী গল্প যখন এক হতো, তখন আমাদের সিনেমাকে টেক্কা দেওয়ার সাধ্য হলিউডেরও থাকত না। আজ শুধু সিলিকন ভ্যালিতেই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত 10 লক্ষের বেশি প্রকৌশলী ও গবেষক কাজ করছেন, যাদের বড় অংশই গুগল, মাইক্রোসফট, অ্যাডোবি, মেটা কিংবা এনভিডিয়ার মতো শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের নেতৃত্বে রয়েছেন। কিন্তু যদি দেশ ভাগ না হতো, তবে এই বিশাল ব্রেইন পাওয়ার নিজেদের দেশেই থাকত। বর্তমানে এই 3টি দেশে সম্মিলিতভাবে প্রায় 50,000-এর বেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং 10 কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে। যদি এই বিশাল নেটওয়ার্ক একটি একক শিক্ষা ব্যবস্থার অধীনে থাকত, তবে গবেষণার জন্য আমাদের মেধাবীদের ইউরোপ বা আমেরিকায় পাড়ি জমাতে হতো না। যদি 47-এ দেশ ভাগই না হতো, তবে কি 71-এর সেই ভয়াবহ গণহত্যা আর অত্যাচার আদৌ ঘটত? 30 লক্ষ মানুষের প্রাণ আর 2 লক্ষ মা বোনের সেই চরম আত্মত্যাগ, এই বিশাল মূল্য কি আমাদের দিতে হতো?
অনেকে যুক্তি দেন, যদি দেশটাই এক থাকত তবে পশ্চিম পাকিস্তানের সেই শাসক গোষ্ঠীর হাতে পূর্ব বাংলার ওপর শোষণ চালানোর কোনো সুযোগই থাকত না। কিন্তু দিল্লির কেন্দ্রীয় ক্ষমতার সাথেও যে বাঙালিদের স্বার্থের সংঘাত বাধত না, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আজ বাংলাদেশ পৃথিবীর বুকে একটা স্বাধীন দেশ হিসেবে যে সম্মান আর আলাদা সত্তা পেয়েছে, অখণ্ড ভারতের ভেতরে আমরা কি শুধুই এক কোণে পড়ে থাকা একটা প্রদেশ হয়েই থেকে যেতাম, নাকি আমাদের পরিচয়টা আরও বড় হতে পারত? আজ যদি অখণ্ড ভারত বাস্তব হতো, তাহলে সবচেয়ে বড় পরিবর্তনটা আসতো সাধারণ মানুষের জীবনে। সীমান্তে কাঁটাতারের বেড়া নয়, থাকতো সুযোগের খোলা দরজা। পাঞ্জাবের একজন কৃষক কোনো শুল্ক বা রাজনৈতিক জটিলতা ছাড়াই তার ফসল বিক্রি করতে পারত করাচির বন্দরে। রাজশাহীর একজন ছাত্র পড়তে পারত দিল্লির আইআইটিতে, আর মুম্বাইয়ের একজন শ্রমিক কাজ পেতে পারত ঢাকার শিল্পাঞ্চলে। সবই সম্ভব হতো একটি নাগরিক পরিচয়ে। আজ যেখানে শুধু ভিসা জটিলতার কারণে বছরে লক্ষ লক্ষ মানুষ কাজ, চিকিৎসা কিংবা শিক্ষার সুযোগ হারায়, সেখানে অখণ্ড ভারতে এই বাধাগুলো থাকতই না। স্বাস্থ্যসেবায়ও আমূল পরিবর্তন আসত। লাহোরের একটি উন্নত ক্যান্সার হাসপাতাল বা চেন্নাইয়ের কার্ডিয়াক সেন্টার হতো পুরো দেশের সম্পদ। ধর্ম বা জাতীয়তার পরিচয়ের আগে মানুষ পরিচিত হতো একজন নাগরিক হিসেবে, যার অধিকার, চলাচল এবং স্বপ্ন সীমাবদ্ধ থাকত না একটি সীমারেখায়। 1947 বদলানো যাবে না, মানচিত্রের সেই দাগ মুছে ফেলা সম্ভব না, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আমরা কি আমাদের ভবিষ্যৎটাও চিরকাল সেই অতীতেই বন্দি করে রাখব? অখণ্ড ভারত হয়তো আজ আর বাস্তব নয়, কিন্তু সহযোগিতা, বাণিজ্য, জ্ঞান আর সংস্কৃতির অখণ্ডতা আজও সম্ভব। ইতিহাস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিভাজনের মূল্য কতটা ভয়ানক হতে পারে। এখন সময় এসেছে নিজেদের পরিবর্তন করার, পুরাতন ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে সবকিছু শুরু করার। এই ভিডিও কোনো নস্টালজিয়া নয়, এটা একটা আয়না যেখানে আমরা দেখতে পাই আমরা কি হতে পারতাম, আর চাইলে এখনও কি হতে পারি। আপনার কি মনে হয় এই উপমহাদেশ একদিন প্রতিদ্বন্দ্বী নয়, একে অপরের সহযোগী হতে পারবে? কমেন্টে লিখুন আপনার ভাবনা। মনে রাখবেন, ইতিহাস শুধু বইয়ে লেখা হয় না, ইতিহাস তৈরি হয় মানুষের চিন্তা দিয়ে।